জুলাইয়ে মানুষ হত্যার ভয়ঙ্কর উৎসব যাত্রাবাড়িতে 1 বছরেও ট্রমা কাটেনি মৃত্যুর মুখ থেকে ফেরাদের। প্রথম কোনো মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার সাজা, আদালত অবমাননায় 6 মাসের কারাদণ্ড। শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের, ছাড় দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান। জাতিসংঘ কর্মীদের আজীবন দায়ী মুক্তিতে আপত্তি ঢাকার, চলছে কার্যালয়ের খসড়ার খুঁটিনাটি বিশ্লেষণ। নতুন ব্যবস্থাপনায় নিউমোরিং টার্মিনাল পরিচালনায় জোর প্রস্তুতি, সেবা ব্যাহত না হবার আশা ব্যবসায়ীদের। দর্শক আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে আতিকুর রহমান। দর্শক আয়োজনের শুরুতেই জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। রাজশাহীতে জুলাই আন্দোলনে অংশ নিয়েই ছিল হত্যার হুমকি। গ্রেপ্তারের সংখ্যায় বাড়ি ছেড়েছেন অনেকে। পাশবিক নির্যাতনেও দমানো যায়নি কাউকে। স্বৈরাচার পতনের আন্দোলনে লড়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে। আবরার সাইডের রিপোর্ট আর ছবি তুলেছেন আখতারুজ্জামান লেনিন। সালাউদ্দিন আম্মার রাজশাহীতে জুলাই আন্দোলনে শেষ দিন পর্যন্ত যার স্লোগান উজ্জীবিত করেছিল হাজারো তরুণকে। মিছিলের মাঝে পাঞ্জেরি হয়ে দেখিয়েছিলেন পথ। ৩৬ জুলাই পর্যন্ত যাযাবরের মতো ঘুরতে হয়েছে সালাউদ্দিন ও তার পরিবারকে। প্রতি পদে ছিল মৃত্যুর ঝুঁকি। গুলির অর্ডার মূলত ৩ আগস্ট থেকেই ছিল এবং ১৬ জুলাই থেকেই মূলত প্রচুর খোঁজা হয়েছে, আমাকে বিভিন্নভাবে খোঁজা হয়েছে এবং এখন পর্যন্ত আমার মনে হয় যে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে সবথেকে বেশি আমাকে নিয়ে তাদের সমস্যা এবং বিভিন্ন ভিডিও আছে তাদের। ১ আগস্ট কারফিউ ভেঙে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কজন বিক্ষোভে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম শরীফ মাহমুদ। সেদিন তাকেও চ্যাংদোলা করে তুলে নেওয়ার চেষ্টা করেছিল সাদা পোশাকের পুলিশ। এই সিনেট ভবনের সামনে আসি, তখনই বলে যে ওই যে হলুদ ড্রেস পরে আছে ওই ছেলেটাকে ধর, ওইটাই ছাত্র দলের নেতা। এভাবে স্পেশালি আমাকে বলে। তো আমাকে যেহেতু টানাটানি করা হচ্ছিল, তা আমার মনে হয় না যে আমাকে জেলে নিয়ে যাইতো বা থানায় নিয়ে যাইতো, হয়তো আমাকে গুম করে দিত বা আমার পরিণতি অনেক ভয়াবহ হতে পারত। পালিয়েও পুলিশের হাত থেকে বাঁচতে পারেননি সমন্বয়ক রাশেদ রাজন। পাশবিক নির্যাতনের পর ক্রসফায়ারের ঝুঁকি নিয়ে যেতে হয় কারাগারে। মুক্তি পান ৭ আগস্ট। ভেবেছিলেন কারাভোগের এই ক্ষণ হয়তো আর শেষ হবে না। আমার একটা আশঙ্কার জায়গা ছিল, আমি কখনো বের হতে পারবো কিনা। আমার পরিবারের কথা বারবার মনে হচ্ছিল। তখন মনে হচ্ছিল যে আমি পরিবারকে নিয়ে চিন্তা করছি, আমি তো রাষ্ট্র, আমার সবচেয়ে বড় জায়গা হচ্ছে রাষ্ট্র, দেশ। আমি দেশের জন্য কাজ করছি, মানে এই জায়গা থেকে আমি নিজেকে সন্তুষ্ট করতাম। জুলাই আন্দোলনে সবসময় ছাত্রদের পাশে ছিলেন এমন দুজন শিক্ষক জানান, ঝুঁকি ছিল জেনেই মাঠে নেমেছিলেন তারা। হুমকি ছিল ফোনে, উড়ো চিঠিতে। আন্দোলন সফল না হলে সর্বোচ্চ পরিণতি ভোগ করতে হতো তাদের। আমাদের চেয়ে আমার সন্তানদের কথা আমি সবসময় চিন্তা করেছি যে ওদের পরিস্থিতিটিকে, যারা এই আন্দোলন করছে। হ্যাঁ, তবে ভয় মাঝে মাঝে হয়েছে যে ঝুঁকে আমি হয়তো যে কোনো সময় আমাকে ধরে নিয়ে যেতে পারে, গ্রেপ্তার হতে পারি। ৩ তারিখের আশেপাশে এই সম্ভাব্যতাটা আরও বেড়ে যায় যে এই সময় আন্দোলন দমন করতে হয়তো একটা স্টিম রোল চলবে আমাদের উপরে। তখন অনেক আত্মীয় স্বজন বলেছিল যে তুমি চলে যাও, নিজেকে গোপন করো, লুকিয়ে রাখো। আমি সেটা করিনি। আমি একটা মাত্রই কারণে করিনি যে আমার ছেলেমেয়েরা রাস্তায়। এমন হাজারো বিপদ ছিল জুলাই আন্দোলনে। এই যুদ্ধে হেরে গেলে গুম, খুন ও মৃত্যুর মিছিল আরো দীর্ঘ হতো বলে মনে করছেন জুলাই যোদ্ধারা। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে।
দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর প্রথম কোনো মামলায় সাজা হলো শেখ হাসিনার। আদালত অবমাননায় তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যেদিন তিনি আত্মসমর্পণ করবেন বা গ্রেপ্তার হবেন সেদিন থেকেই কার্যকর হবে সাজা। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। আর এই যেগুলো লাফালাফি করছে একটাও অস্ত্র থাকবে না। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বক্তব্য ভাইরাল হয় শেখ হাসিনার। জুলাই গণ অভ্যুত্থানের মামলা নিয়ে দেয়া বক্তব্যের প্রেক্ষিতে হাসিনা ও আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে গেল 30 এপ্রিল আদালত অবমাননার অভিযোগ আনেন চিফ প্রসিকিউটর। বক্তব্যটি যে শেখ হাসিনার তার ফরেনসিক প্রমাণও মেলে। তবে বারবার ট্রাইব্যুনালে হাজির হওয়ার আদেশ এলেও পাত্তা দেননি শেখ হাসিনা। এ মামলার অ্যামিকাস কিউরি ট্রাইব্যুনালকে বলেন, অভিযুক্তকে এ মামলায় সাজা দেওয়া হবে কিনা ন্যায় বিচারের স্বার্থে সে সিদ্ধান্ত নেবেন আদালত। অবশ্য শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের নিয়োগ দেয়া আইনজীবীর দাবি সঠিক নয় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ। বিশেষ আদালতকে রাষ্ট্রপক্ষ জানায়, সাক্ষীদের ভয় দেখাতেই এমন ফোনালাপ শেখ হাসিনার। তাকে সাজা দেয়াই হবে যুক্তিযুক্ত। পরে সবকিছু বিবেচনায় নিয়ে শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। এটি পালিয়ে যাওয়ার পর প্রথম কোনো মামলা যাতে সাজা হলো শেখ হাসিনার। তিনি হুমকি দিয়েছিলেন যে সমস্ত অফিসার যারা এই তদন্তের সাথে অথবা বিচারের সাথে জড়িত তাদেরকে তিনি থ্রেট করেছিলেন যে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে, এটা যেন তারা মাথায় রাখে। এই কনভারসেশনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই মামলার সাক্ষী, বাদী, এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন। যেদিন তিনি আত্মসমর্পণ করবেন বা গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে, এমনটি উল্লেখ করা হয়েছে রায়ে। 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। শেখ হাসিনার পক্ষে দাঁড়ানো আইনজীবী বললেন, এ রায়ে খুশি হতে পারেননি তিনি। এই যে বক্তব্যগুলি যে এখানের মধ্যে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি এবং এই যে রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি। শেখ হাসিনার অন্য ফোনালাপে আদালত অবমাননার উপাদান পাওয়া যায় কিনা পরবর্তীতে তা যাচাই বাছাইয়ের কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আশুলিয়ায় হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে আসামি করা হয়। এর আগে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি ও শাহিদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত বছর 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান 5 জন, গুরুতর আহত হন 1 জন। পরে 5 জনের মরদেহ এবং আহত 1 জনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। সাবেক এমপি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তার বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়ম সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 1 আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন দুর্জয়। একই আসন থেকে পরের বার সংসদেও প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক। শিগগিরই লন্ডন থেকে দেশে ফেরার ইঙ্গিত দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, গণতন্ত্রের স্বার্থে ছাড় দিয়েছে বিএনপি, তাই সবাই যেন নির্বাচনের দিকে এগিয়ে যায় সেই প্রত্যাশাই তার।
পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন। যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় মতপার্থক্য থাকলেও নেতাকর্মীদের সহনশীল থাকার নির্দেশ দেন তিনি। তাগিদ দেন ভিন্ন মতকে সম্মান দেওয়ার। মতপার্থক্য থাকবে, কিন্তু আমি যেহেতু বড়, স্বাভাবিকভাবেই অন্য যারা আছে, যারা আমাদের সমান নয়, অবশ্যই তাদের মতামতকে, হতে পারে তারা আমাদের সাথে কোনো বিষয়ে একমত নয়, হতে পারে আমরা তাদের সাথে কোনো বিষয়ে একমত নই, কিন্তু তারপরেও তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে। সকলের সাথে বসতে হবে, আলোচনা করতে হবে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত দেন তারেক রহমান। মানুষ বিরক্ত হয় এমন কিছু না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। শহীদ জিয়ার একজন সৈনিক হিসেবে, দেশনেত্রী খালেদা জিয়ার একজন সৈনিক হিসেবে আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মাধ্যমে মানুষ আমাদের উপরে বিরক্ত হবে। গণতন্ত্র হুমকিতে পড়লে বিএনপি আবারও রাজপথে নামবে বলে জানান তারেক রহমান। আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। মাহফুজ কামাল, চ্যানেল 24। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় স্থাপনে নীতিগত সম্মতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। চলছে খসড়া প্রস্তাবের খুঁটিনাটি বিশ্লেষণ। এক্ষেত্রে অন্তত 6টি ধারা নিয়ে আপত্তি বাংলাদেশের। এসবের মাঝে আছে কর্মীদের আজীবন দায়মুক্তির বিষয়টি, যা দিতে রাজি নয় ঢাকা। আর কার্যালয় স্থাপিত হলে সব কাজের দায়ও নিতে চায় না বাংলাদেশ। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। কোনো দেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় চালু করতে হলে প্রয়োজন পড়ে সংশ্লিষ্ট দেশের সাথে সমঝোতা স্মারক সইয়ের, যেখানে দুই পক্ষকে কাজের পরিধি, সুরক্ষা এবং দায়ের মতো বিষয়ে সম্মত হতে হয়। সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন। ড্রাফট এমওইউ বা সমঝোতা স্মারক, সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। আইন উপদেষ্টা জানিয়েছেন, সমঝোতা স্মারকের খসড়া সইয়ের জন্য নীতিগত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। তবে জাতিসংঘ দাবি করেছে, সমঝোতা স্মারকের অনুমোদনের আগে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, দেওয়া হয়নি কোনো অনুলিপি, আর অনুমোদিত খসড়া পর্যালোচনা ছাড়া স্বাক্ষর করবে না সংস্থাটি। এর আগে গেল 3 জুন জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তৎকালীন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা যেখানে অংশ নেয়। বৈঠকে প্রস্তাবিত খসড়ায় থাকা 6টি ধারা নিয়ে আপত্তি জানায় অংশ নেওয়া কর্মকর্তারা, যেখানে 2টি ধারা একেবারেই বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। ধারা 2টি হলো চরম অবহেলা ও ইচ্ছাকৃত অসদাচরণ ছাড়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে কর্মরতদের দায়মুক্তি ও কূটনীতিকদের স্বামী বা স্ত্রীর কাজের অনুমতির বিষয়টি। জাতিসংঘ চায় স্থানীয় কর্মকর্তাদেরও দায়মুক্তি দেওয়া হোক, এমনকি চাকরি থেকে অবসর নেওয়ার পরও। এই উপধারাটি নিয়েও আপত্তি আছে বাংলাদেশের। এছাড়াও জাতিসংঘ প্রস্তাবিত আরও কিছু বিষয়ে কিছু ধারা নিয়ে একমত নয় সরকারের বিভিন্ন সংস্থা। এর মধ্যে আছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে কর্মীদের দেশে বাধাহীন আসা যাওয়া, স্বাধীন চলাচল, ভিসা এন্ট্রি অনুমোদন ও সামাজিক সুরক্ষার ধারাগুলো সংশোধনী আনার পক্ষে মত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অংশগ্রহণকারীরা। বিশ্বের 16টি দেশে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় রয়েছে। এছাড়া 13টি আঞ্চলিক কার্যালয় এবং বাংলাদেশ সহ 43টি দেশে এই কার্যালয় স্থাপনের জন্য অনুমতির অপেক্ষায় আছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর এনসিপি। রাত 12:30টায় মিছিলটি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করে। অতি দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিচারের দাবি জানান এনসিপি নেতারা। বলেন, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়াদের ওপর একের পর এক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একই সাথে বর্তমান প্রশাসনে থাকা ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারেরও দাবি জানায় দলটি। জুলাই পদযাত্রার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করে আসছে এনসিপি। এনবিআরের 3 সদস্য ও 1 কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার এই সংক্রান্ত 4টি প্রজ্ঞাপন দেয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। বলা হয়, তাদের 4 জনের চাকরিকাল 25 বছর পূর্ণ হয়েছে, আর তাই জনস্বার্থ বিবেচনায় সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
যদিও বিধি অনুসারে অবসরজনিত সুবিধা পাবেন তারা। অবসরে পাঠানো সদস্যরা হলেন এনবিআর সদস্য আলমগীর হোসেন, হোসেন আহমদ, আব্দুর রউফ ও বরিশাল কর অঞ্চলের কমিশনার মোহাম্মদ সাব্বির আহমেদ। জানা যায়, এনবিআরে আন্দোলনের কারণে শাস্তিস্বরূপ অবসর দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সমালোচনা ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সাইদকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় চাকরি হারালেন লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, এই বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। ফেসবুকে পোস্ট দেয় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়, যেখানে অভিযোগের বিষয়ে ব্যক্তিগত শুনানিতে অংশ নেননি তাপসী তাবাসসুম। দেন লিখিত জবাব। তা সন্তোষজনক না হয় গুরুদণ্ড হিসেবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। দর্শক, এবার নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এর খবর জানাবো। ভিগো ওয়্যারগার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। চট্টগ্রাম বন্দরের এনসিটিকে চালাবে বেশ কয়েকদিন ধরে চলা এই জল্পনার অবসান হয়েছে। এখন চলছে নতুন ব্যবস্থাপনায় পরিচালনার প্রস্তুতি। তবে 7 জুলাই হস্তান্তর প্রক্রিয়াটি কিভাবে হবে তা এখনও চূড়ান্ত হয়নি। পালাবদলের এই প্রক্রিয়ায় সেবা যাতে ব্যাহত না হয় তার নিশ্চয়তা চান বন্দর ব্যবহারকারীরা। ফখরুল ইসলামের রিপোর্ট। নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত চট্টগ্রাম বন্দরের এনসিটি ছাড়ছে সাইফ পাওয়ার টেক। এরপর বন্দর কর্তৃপক্ষ দায়িত্ব নেয়ার কথা থাকলেও হঠাৎ উঠে আসে নৌবাহিনীর নাম। যা নিয়ে কয়েকদিন ধরে আলোচনার পর বুধবার সেই ধোঁয়াশাও পরিষ্কার করেন নৌ পরিবহন উপদেষ্টা। এখন প্রশ্ন আসছে, সাইফ পাওয়ারটেকের দায়িত্ব হস্তান্তরের পর এনসিটি পরিচালনার প্রস্তুতি কেমন? বন্দর কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছে, এই টার্মিনাল পরিচালনার ব্যয় এবং জনবল সহ সবকিছুই গুছিয়ে আনা হয়েছে। হিসাব অনুসারে এনসিটিতে অপারেটর লাগবে মোট 157 জন। এতে মাসে মোট ব্যয় ধরা হয়েছে 8.5 কোটি টাকা। ম্যান পাওয়ারের জন্য, কার্গোর জন্য কিংবা অন্যান্য অ্যাকাউন্টস রিলেটেড বিষয়গুলো সবগুলোর জন্যই আমাদের প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি। সুতরাং এক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। সাইফ পাওয়ারটেক পরিচালিত সিসিটি এনসিটি ঘিরে মোট জনবল 781 জনের মতো, যাদের সিংহভাগ এনসিটিতে নিয়োজিত। তাদের চাকরি নিয়ে শঙ্কা থাকলেও অভয় দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। কোনো লোকের চাকরি নেভি বা নেভাল যেই অর্গানাইজ করুক না কেন, পোর্টের থেকে কোনো কারোর চাকরি যাচ্ছে না। যারা যে পদে থাকছেন, যে পদে ছিলেন, সে পদেই কাজ করবেন। তা আমি আশা করব তারা সম্পূর্ণভাবে কোঅপারেট করবে। এতদিন ধরে সব প্রস্তুতি চলছিল বন্দর কর্তৃপক্ষের পরিচালনার কথা ভেবে। এখন যেহেতু নৌবাহিনী দায়িত্ব নেবে, সেই প্রক্রিয়াটি কি হবে তা নিয়ে রয়েছে কৌতূহল। তবে পালাবদলের কারণে সেবা যাতে ব্যাহত না হয় সেটাই চান ব্যবসায়ীরা। আমাদের এখানে কে এটা পরিচালনা করবে সেটা আমাদের জন্য মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হচ্ছে বন্দর যে কাজের জন্য, যে সেবা দেওয়ার জন্য এখানে আছে, যে সেবাটা আমরা পেতে যাচ্ছি সেটা যেন স্মুথ হয়, সেটা যেন আন্তর্জাতিক মানের হয়, সেটা যেন আমার অর্থনীতির জন্য লাভবান হয়, সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। এনসিটিতে চুক্তি 6 জুলাই শেষ হলেও সাইফ পাওয়ারটেকের হাতে সিসিটি পরিচালনার মেয়াদ আছে আগামী বছর পর্যন্ত। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। 15 দিন আগে গোয়ালঘর থেকে উদ্ধার করা হয় নেত্রকোনার প্রথম শ্রেণীর শিশু সৌরভের মরদেহ। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও এখনও জানা যায়নি মৃত্যুর আসল কারণ। এতে পুলিশের গাফিলতিকেই দোষছেন এলাকাবাসী। আর একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ শিশুটির মা। 16 জুন 2025 নেত্রকোনার মদন উপজেলার হাওর বেষ্টিত ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রাম। প্রতিদিনের মতো সকালে প্রাইভেট পড়তে যায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী সৌরভ। কিন্তু এরপর আর বাসায় ফেরেনি শিশুটি। খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী বনর চৌধুরীর গোয়াল ঘরে মেলে সৌরভের রক্তাক্ত নিথর দেহ। এ সময় মরদেহের পাশ থেকে উদ্ধার হয় চাকু, কলম ও পানির বোতল। এমন ঘটনায় শিশুদের নিয়ে আতঙ্কে এলাকাবাসী।
এই যে বাচ্চাটা কোন হয়েছে এটা এখন আমরা যারা প্রতিবেশী আছি আমরা খুব মানে শঙ্কিতর মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। ছোট ছোট বাচ্চারা এখন ধরায় মারে ছাড়ে না, পিছন ছাড়ে না, স্কুলও যেতেছে না, প্রাইভেটও যেতেছে না। স্থানীয়রা অভিযোগ করেন হত্যার এতদিন পরও রহস্য উদ্ঘাটনে তৎপরতা নেই পুলিশের। আমরা বলে যে আমরা তদন্ত করতেছি, তদন্ত কইরা আপনার যে গ্রামের লোক পাড়া মহল্লার লোক সবাই আপনার সাক্ষ্য দিয়ে দিছে, তাও তারা আসিয়া মানে ধরে নেই। আমি সরকারের কাছে এই দাবি চাই যে অপরাধী আমার ভাইয়ের তোমরা কি বাবা কয়েকদিনের ভেতরেই এটা বিচার হয়, এটাই আমি দোয়া করি আল্লাহ যাতে এটার বিচার করে সঠিক। তবে পুলিশ বলছে এরই মধ্যে সন্দেহভাজন 3 জনকে গ্রেপ্তার করেছে তারা। আশ্বাস দেন দ্রুতই আসল খুনিকে বের করার। আমরা মূল হোতা এবং কি কারণে তাকে খুন করা হয়েছে, কারা কারা এটার সাথে পেছনে জড়িত, এটা ইতিমধ্যে আমরা অনেকটা ক্লু পেয়েছি। আমরা ইতিমধ্যে মানে অনেক আসামিও ধরেছি, বাকি যারা আছে তাদেরকে আমরা ধরতে সক্ষম হব। শুধু আশ্বাস নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই পর্যায়ে ডেঙ্গু পরিস্থিতির খবর আপনাদেরকে জানাতে চাই। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ এবং একই সাথে যশোর থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী তৌহিদুর রহমান। আমরা শুরুতে একটু মুন্সিগঞ্জে চলে যেতে চাই। শুভ, জানাবেন, সারা দেশে আমরা দেখছি যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, মুন্সিগঞ্জের চিত্র কেমন এখন? সেটির ব্যতিক্রম নয়, মুন্সিগঞ্জেও কিন্তু ধীরে ধীরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং আমরা সকাল থেকেই যেসব ডেঙ্গু আক্রান্ত রোগী এখানে দেখতে পেয়েছি সেখানে কিন্তু দেখেছি যে শয্যা সংকটে হাসপাতালের যে 5ম তলায় মহিলা ও শিশু ওয়ার্ডে কিন্তু অনেকের ঠাঁই মিলেছে হাসপাতালের মেঝেতে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে গেল কয়েকদিনে কিন্তু প্রতিদিনই গড়ে 4 থেকে 5 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালটিতে আসছেন। এর মধ্যে অধিকাংশ রোগী কিন্তু চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন, আবার অনেকে যাদের অবস্থা গুরুতর তারা কিন্তু ভর্তি হচ্ছেন হাসপাতালে। আমরা হাসপাতালের মহিলা এবং শিশু ওয়ার্ডে এই মুহূর্তে কিন্তু প্রায় 5 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে সেটি দেখতে পেয়েছি। একই সাথে করোনা আক্রান্তের যে প্রাদুর্ভাব ছড়াচ্ছে সেখান থেকে আসলে যারা করোনা আক্রান্ত হচ্ছে তাদেরকেও আসলে হাসপাতালে ভর্তি করা হচ্ছে বলে কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। একই সাথে যারা সিজনাল জ্বর নিয়ে হাসপাতালটিতে আসছেন তাদের সেই সব রোগীদের মাঝেই কিন্তু ডেঙ্গু শনাক্ত হচ্ছে এবং এমন পরিস্থিতিতে কিন্তু টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় পানি জমাট বেঁধেছে, যেখান থেকে এডিস মশা আসলে জন্ম হওয়ার একটি সুযোগ থাকে। তাই বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গু থেকে সচেতন রাখতে মশারি ব্যবহার করা সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একই সাথে হাসপাতালের রোগীদের মধ্যে কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে। তারা বলছেন যে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে আসছেন তাদের আসলে ঠিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে না বলে কিন্তু তারা অভিযোগ করছেন। একই সাথে মশারি দেয়া হচ্ছে না, পর্যাপ্ত ওষুধ দেয়া হচ্ছে না, বা প্রয়োজনীয় স্লাইন তাদের বাইরে থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে, এমন অভিযোগ কিন্তু করেছেন তারা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। জি শুভ, ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার আমরা যশোরে চলে যেতে চাই। তৌহিদ, জানাবেন যশোরের ডেঙ্গু পরিস্থিতি কেমন? আতিক, আমরা মুন্সিগঞ্জের যে খবরটি শুনছিলাম যশোরেও এর ব্যতিক্রম না। অর্থাৎ গেল মাস থেকে হঠাৎ করেই করোনা এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছিল এবং গত কিছুদিন ধরে করোনাটা আয়ত্তে আসলে অর্থাৎ নিম্নমুখী হলেও ডেঙ্গুর প্রকোপ কিন্তু বেড়েই যাচ্ছে এবং গেল মাসের শুরু থেকেই দেখা যাচ্ছে যে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি। হাসপাতাল এখানে আজকে গত 24 ঘন্টায় 7 জন ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং জেলার বিভিন্ন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেগুলো মিলিয়ে 17 জন এই মুহূর্তে চিকিৎসাধীন আছে এবং যথারীতি অভয়নগর যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে আক্রান্ত এবং ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি এবং গত কয়েক বছর ধরেই ওই এলাকাটিতেই সব থেকে বেশি ডেঙ্গুর প্রকোপ দেখা যায়। এর কারণ হিসাবে চিকিৎসকরা বলছেন, জেলা স্বাস্থ্য বিভাগ বলছেন যে তারা বিভিন্ন সময় যে কীটতত্ত্ব বিভাগের মাধ্যমে সার্ভে করেছেন এবং তারা নিজেরাও যে
যে অনুসন্ধান করেছেন তাদেরকে মনে হচ্ছে যে অভয়নগরে যে বন্দর আছে নৌবন্দর সেটাকে ঘিরেই এই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং তারা বলছেন সচেতনতা নিয়ে স্বাস্থ্য বিভাগের খুব একটা তৎপরতা কিন্তু আমরা এই পর্যন্ত দেখছি না, অন্তত এই মৌসুমে। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে যে ডেঙ্গু থেকে বাঁচতে হলে সব থেকে বেশি নিজেকেই সচেতন হতে হবে এবং মশারি টাঙানো সহ বিভিন্ন সাবধানতা অবলম্বনের জন্য বলছেন। এছাড়া স্বাস্থ্য বিভাগের যে হাসপাতালগুলোতে তারা পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রেখেছেন বলে দাবি করেছেন। আতিক। জি তৌহিদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, দেশের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যশোর এবং মুন্সিগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। এ পর্যায়ে আপনাদেরকে সবজি বাজারের খবর জানাতে চলে যেতে চাই গাজীপুরে। যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান এবং একই সাথে ইলিশের খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী MK রানা। আমরা শুরুতে গাজীপুরে চলে যেতে চাই। রফিক, যদি জানান গাজীপুরের বাজারগুলোতে শাকসবজির সরবরাহ কেমন দেখছেন এবং সেগুলোর দাম কেমন দেখছেন, যেহেতু এই সিজনের আসলে শাকসবজিগুলো একেবারে শেষের দিকে চলে গেছে বাজারে, সেটির দাম কেমন দেখছেন, সরবরাহই বা কেমন দেখছেন? আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খানকে আমরা যুক্ত করবার চেষ্টা করছিলাম, আমরা পরবর্তীতে তাকে যুক্ত করবার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা ইলিশের বাজার পরিস্থিতি জেনে নিতে চাই পটুয়াখালী থেকে। আমাদের সহকর্মী MK রানা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রানা, কি পরিমাণ ইলিশ এখন ধরা পড়ছে ঘাটে, যদি থাকেন জানাবেন, সেখানে দাম কেমন দেখছেন আপনি? হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি, আসলে ইলিশের মৌসুম হওয়া সত্ত্বেও আবহাওয়া কিন্তু বৈরী হওয়ার কারণে কিন্তু আসলে সাগরে যেতে পারছে না জেলেরা, ফলে কিন্তু ইলিশ আহরণ অনেকটাই স্থবির অবস্থানে হয়ে পড়েছে। এর বাইরে কথা বলেছিলাম মহিপুর আলিপুর মৎস্য বন্দরে যে মৎস্য ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন যে বেশ কয়েকদিন ধরে আবহাওয়া বৈরী থাকায় কিন্তু আসলে সাগরে তাদের যে জেলেরা তাদের বোট নিয়ে যেতে পারছে না, ফলে ইলিশ আহরণ কিছুটা ব্যাহত হচ্ছে। এর বাইরে যদি কথা বলতে হয়, সাধারণত পটুয়াখালী যে নদ নদী রয়েছে, পায়রা, বালেশ্বর বা যে ধরনের নদীগুলো রয়েছে, সেই নদীগুলোতে কিন্তু আসলে ইলিশে দেখা মিলছে না সাধারণ জেলেদের জালে, ফলে কিন্তু এক ধরনের বাজার ইলিশ শূন্যই বলা চলে। আমি সকাল থেকে রয়েছি পটুয়াখালীর নিউ মার্কেট পাইকারি যে বাজার রয়েছে, সেখানে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো বাজারে কোনো ইলিশে দেখা পাওয়া যাচ্ছে না, ফলে কিন্তু এক ধরনের ইলিশের ঘাটতি রয়েছে। এর বাইরে ব্যবসায়ীরা যেমনটি বলেছিলেন যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে সাগরে, সেটা কিন্তু সরাসরি যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় কিন্তু দেশের বিভিন্ন জায়গার কিন্তু দেশের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় কিন্তু সরাসরি সেখানে চলে যাচ্ছে, ফলে কিন্তু পটুয়াখালীর বাজারে ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না। আর যাও পাওয়া যাচ্ছে তাও কিন্তু সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরে। এর বাইরে পটুয়াখালীতে যে দামে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে 1 কেজির উপরে যে ইলিশটি রয়েছে সেটি কিন্তু 2200 থেকে 2300 টাকায় বিক্রি হচ্ছে। 700 থেকে 800 গ্রাম যে ইলিশটি রয়েছে সেটি কিন্তু 16 থেকে 1700 টাকায় বিক্রি হচ্ছে। এর বাইরে জাটকা সাইজ, আমাদের আঞ্চলিক ভাষায় জাটকা যে সাইজটা বলা হচ্ছে, যে কেজিতে 7 থেকে 8টি মাছ হচ্ছে, সেটা কিন্তু 700 থেকে 750 টাকায় পটুয়াখালী বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া স্থানীয় যে ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, আসলে পটুয়াখালীর নদ নদীতে আসলে মাছ না পড়ায় না, কিন্তু আসলে সাগরের প্রতি কিন্তু আসলে নির্ভরশীল হয়ে পড়তে হচ্ছে, ফলে কিন্তু আসলে পটুয়াখালীর বাজারে সাধারণত ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। জি রানা, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। MK রানা পটুয়াখালী থেকে ইলিশ বাজারের খবর জানাচ্ছিলেন। আবারও আমরা সবজি বাজারের খবর জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। রফিক, জানাবেন গাজীপুরের বাজারগুলোতে শাকসবজির সরবরাহ কেমন দেখছেন এবং সেগুলোর দামও সম্পর্কে জানতে চাই। আতিক, আসলে গাজীপুর হলো শিল্প শহর। এই শহরের বেশিরভাগ মানুষই কিন্তু আমদানি উপর নির্ভর করে, কারণ যে সমস্ত কাঁচামাল বাজার রয়েছে সবই কিন্তু বাহিরের জেলা থেকে গাজীপুরে আসে এবং সেই সমস্ত শাকসবজি কিন্তু কিনে খেতে হয় বেশিরভাগ ক্রেতাকেই। তো আমি যদি বলি, সপ্তাহের ব্যবধানে শুধু আলুতে কেজি প্রতি 5 টাকা বেড়েছে, বাকি সব সবজি কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ আমরা যেটি দেখেছি, বাজারে বেগুন বিক্রি হচ্ছে আজকে 80 টাকা কেজি দরে, এছাড়া পটল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। যে পেঁপে রয়েছে, কাঁচা পেঁপে সেটি কিন্তু 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাছাড়া অন্যান্য যে শাকসবজি রয়েছে সেটি কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। তো যদি আপনাকে ক্রেতাদের জন্য একটি সুখবর বলি, সেটি হলো ডিমের বাজারে কিন্তু স্বস্তি রয়েছে। অর্থাৎ প্রতি পিস ডিমে কিন্তু প্রায় 50 পয়সা কমে পাইকারি বাজারে 7.5 টাকা করে বিক্রি হচ্ছে, সেটি খুচরা পথে হয়তো আরো 50 পয়সা বেশি বিক্রি হচ্ছে। আর যদি ক্রেতাদের জন্য একটি দুঃসংবাদ বলি, সেটি কিন্তু যে কসমেটিক রয়েছে,
কসমেটিক বাজারে কিন্তু প্রতিটি পণ্যের প্রায় 30 থেকে 35 টাকা বেশি বিক্রি হচ্ছে এবং বেশি দাম সেটি ধরা হয়েছে, সেটি আমাদের বিক্রেতারা জানিয়েছে। আমরা দোকানদারের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে কসমেটিক রয়েছে প্রতিটি কিন্তু সপ্তাহের ব্যবধান নতুন যে মাল এসেছে সেইগুলো কিন্তু 30 টাকার মতো পণ্যের গায়ে রেট বেশি দেওয়া আছে, ফলে ক্রেতাদের কিন্তু এখানে কিনতে যে কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে। এছাড়া যদি আপনাকে বলি সয়াবিন যে তেল রয়েছে সে তেল কিন্তু আগের দামি রয়েছে, অর্থাৎ 190 টাকা লিটারে বিক্রি হচ্ছে। এই আমরা দেখেছি গাজীপুরে যে সমস্ত বাজার রয়েছে এবং দোকান রয়েছে এই রেটে বিক্রি হচ্ছে। তো আসলে ক্রেতা এবং যে সমস্ত বিক্রেতারা রয়েছে তারা যদি বলছেন যদি সরকারের যে মনিটরিং রয়েছে সেই মনিটরিং ব্যবস্থা যদি আরো জোরদার করা হয় তাহলে হয়তো ক্রেতাদের সামর্থ্যের মধ্যেই পণ্য বিক্রি হবে এমনটাই প্রত্যাশা করছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। আতিক। জি রফিক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান। পরের প্রসঙ্গে যেতে চাই। দেশের 3 পার্বত্য জেলার দুর্গম এলাকায় বহুমুখী সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে সীমান্ত সড়ক। শুধু যাতায়াতই নয়, বদলে দিচ্ছে শিক্ষা, স্বাস্থ্যসহ সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রাও। একটি সড়ক কিভাবে দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি পাহাড়িদের জীবন পরিবর্তনের চাবিকাঠি হয়ে উঠছে, ধারাবাহিক প্রতিবেদনে তা তুলে ধরছেন এমদাদুল হক। আজ দেখুন দ্বিতীয় পর্ব, আর ছবি তুলেছেন সেলিমুল্লাহ। যতদূর চোখ যায় সারি সারি পাহাড়, যার মাঝে কদাচিৎ উকি দেয় 2-1টা বসতি। বিস্তীর্ণ পাহাড়ি উপত্যকায় যা দেখতে মনে হবে সবুজ ক্যানভাসে ছোট্ট টিপের মতো। অনেকটা বিচ্ছিন্নই জনপদে যোগাযোগ বলতে পাহাড়ের ঢাল বেয়ে পায়ে হাঁটা উঁচু নিচু বন্ধুর পথ। সুপেয় পানি, স্বাস্থ্যসেবা কিংবা জীবন ধারণে আধুনিক সভ্যতা থেকে যেন যোজন যোজন দূরে পাহাড়ি এসব মানুষ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে দেশের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষের পিছিয়ে থাকার বড় কারণ যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা। এই অবস্থার উন্নয়ন করা গেলে এই জনপদের পাশাপাশি তা যে পুরো দেশের উন্নয়নে ভূমিকা রাখবে তার বলার অপেক্ষা রাখে না। দুর্গম পাহাড়ের এসব মানুষের জীবনে এখন আশার আলোর নাম সীমান্ত সড়ক। আগে যেখানে নিকটবর্তী বাজারে যেতেও একদিনের বেশি সময় লেগে যেত, সেখানে যাতায়াত এখন মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। ফলে উৎপাদিত ফসল ন্যায্য দামে বিক্রি, জরুরি যাতায়াত আর স্বাস্থ্যসেবা প্রাপ্তির পথ হয়েছে সুগম। ঘুরছে প্রান্তিক এসব মানুষের ভাগ্যের চাকা। আগে আমরা এখানে কলাছড়ি একটা বিক্রি করতাম 50 টাকা, সড়ক হওয়ার পরে এখানে আমরা 300 টাকা করে কলাছড়ি বিক্রি করতে পারছি। যাতায়াতটা সুবিধা হয়েছে মাত্র, না আগে তো কেউ অসুখ বিসুখ হলেও খুব যাতায়াত কষ্ট ছিল। সীমান্ত সড়ক বদলে দিয়েছে শিক্ষার চিত্র। সড়কের কাছাকাছি সেনাবাহিনীর সহায়তায় গড়ে উঠছে শিক্ষা প্রতিষ্ঠান। তাতে শিক্ষায় আলোকিত হওয়ার স্বপ্নে বিভোর এখানকার মানুষজন। এখান থেকে উচ্চশিক্ষা তেমন একটা দেখা যেত না, এখন স্কুলটা প্রতিষ্ঠার পর রাস্তা হওয়ার পরে এখন বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখান থেকে পড়াশোনা করতেছে। নিজের বাড়ির পাশে ফ্রিতে সবাই পড়তে পারতেছে, তাহলে তো উপকারটা তো অনেক আর কি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন শুধু সড়ক নয়, এটি এখন স্থানীয়দের জীবনমান উন্নয়নের এক স্বপ্ন দুয়ার। অনগ্রসর জনগোষ্ঠীর মৌলিক চাহিদা নিশ্চিত হয়েছে। বিশেষত আমি যদি বলি খাদ্য নিরাপত্তা, তারা তাদের উৎপাদিত খাদ্য নির্ধারিত সময় পাচ্ছে এবং উৎপাদিত ফল ফসল দ্রুততর সময়ে বাজারজাত করতে পারছে। এখন এই সড়কের সুবিধাকে কাজে লাগিয়ে অন্যান্য সংস্থাও পিছিয়ে পড়া মানুষদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসবে, এমন আশা সেনাবাহিনীর। আমাদের সরকারি উপজেলা, জেলা শিক্ষা অফিসার রয়েছে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যারা রয়েছে তারাও মাঠে এখন যাবে এবং আমরা যেহেতু রাস্তা হয়ে গেছে তারাও এখন সামনে গিয়ে অন্যান্য সুযোগ সুবিধা ওই এলাকার জনগণের জন্য করে দেবে। বান্দরবান থেকে খাগড়াছড়ি পর্যন্ত এই সীমান্ত সড়ক হচ্ছে 1036 কিলোমিটার। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। খবরের এ পর্যায়ে আরও একটা বিরতির সময় হলো, সাথেই থাকুন।